বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ম্যাথ বেসিক্স অ্যান্ড অ্যাডভান্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি ক্লাসটি নিতে যাচ্ছি, সেটা হচ্ছে সাধারণ গণিতের অধ্যায় 4 সূচক ও লগারিদম। সূচক ও লগারিদম অধ্যায়ের প্রথমেই 4.1 অনুসরণী অর্থাৎ সূচক। আজকে আমি যারা আমার সাথে ক্লাস দেখছো তাদেরকে বলবো ক্লাসটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে ক্লাসটা করবে, তাহলে যেটা বেনিফিট হবে বেসিক জিনিসটা জানা থাকবে এবং কিছু অ্যাডভান্স করা হবে। তো পরবর্তীতে আর একটা ভিডিও করা হবে এই ক্লাসটার উপরে, সেইটাতে বাকি 4.1 অনুসরণের যত অঙ্ক থাকবে সবগুলোর সমাধান দেওয়া থাকবে। অর্থাৎ আজকের আমার দিক থেকে তাদের আর এই সূচক সাধারণ গণিতের সূচক যে অধ্যায়টা আছে 4.1 এইটাতে কোনো প্রকারের সমস্যা থাকবে পারি। প্রথমে কি আছে? আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ের শুরুতে কি সূচক কাকে বলে এটা জানবো আমরা। বেসিক বিষয়গুলোর মধ্যে কি কি আছে? এখানে বেসিক বিষয় দেওয়া আছে। বেসিক বিষয়ের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সূচক। প্রথমেই শিখবো আমরা এইটা, সূচক কাকে বলে। যদি আমি লিখি একটা যে সূচক কাকে বলে, প্রথমে শিখবো আমরা সূচক কি, সূচক কাকে বলে। আমরা সবাই অবশ্য ষষ্ঠ শ্রেণীতেই সূচকের সংজ্ঞাটা পড়ছি, জানি না সবার মনে আছে কিনা। তো আমি যতটুকু করব তোমাদের জাস্ট মনে করে দেব সূচকের সংজ্ঞাটা সেই ষষ্ঠ শ্রেণীতে যেটা পড়ছো সেটাই শুধু কি করে দেবো, মনে করে দেবো আর একটু বুঝাইয়া দেবো। সূচক কাকে বলে আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছি, কোনো রাশিতে একই উৎপাদক, কি পড়ছি আমরা, যে কোনো একটা রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে, যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাকে উৎপাদকটির সূচক, সেই সংখ্যাকে কি বলা হয়, উৎপাদকটির সূচক। এবং উৎপাদকটিকে এইট একটা সংখ্যা বা এটা একটা রাশি, এটা কি একটা সংখ্যা বা রাশি। তো এই এইট রাশিটার যে উৎপাদকগুলো থাকবে 2 গুণন 2 গুণন 2, আমরা সংখ্যায় কি বললাম যে কোনো রাশিতে একই উৎপাদক, তাহলে 2 2 2 তিনটে 2 গুণ করলে কত হয়, 8 হয়। তাহলে এই একটা রাশি, এই রাশিতে একই উৎপাদক অর্থাৎ 2 কয়বার আছে, 3 বার। তাহলে এই তিনটাকে বলবো আমরা কি, সূচক বা পাওয়ার। এবং এই যে উৎপাদকটা অর্থাৎ 2 এটাকে বলবো আমরা কি, ভিত্তি। তাহলে আমরা এইটাকে লিখতে পারবো এভাবে, 2টাকে যেহেতু ভিত্তি বলবো তাহলে 2 বেস, তাহলে সূচক কি হবে 1 2 3, এই যে 3, এই 3টাকে বলা হয় কি সূচক, 2টাকে বলা হয় কি ভিত্তি। ব্যাস, আশা করি সূচক এবং ভিত্তি কাকে বলে এই সংজ্ঞাটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কারণ আমরা উদাহরণ এবং বাস্তবতার সাথে বুঝছি যে কোনো একটা রাশিতে উৎপাদকগুলো কতবার গুণ আছে তার সংখ্যা, ওই রাশির কি বলা হয়, সূচক। এই যে 2 2 2 কয়বার গুণ আছে, 3 বার। সো 3 হচ্ছে সূচক এবং ওই উৎপাদকটিকে বলা হয় ভিত্তি। তাহলে সূচক এবং ভিত্তি আমরা বুঝছি। এবার সূচকের সংজ্ঞা শেষ। এবার আমরা শিখবো সূচকীয় রাশি। কি শিখবো, সূচকীয় রাশি। আচ্ছা, সূচকীয় রাশি কাকে বলে? সূচকীয় রাশি হচ্ছে এই রাশিটাকেই সূচকীয় রাশি বলা হয়। তাহলে এই রাশিতে কি কি উপস্থিত আছে, এক আছে ভিত্তি আর এক আছে কি সূচক। অর্থাৎ সূচক ও ভিত্তি সংবলিত এরকম যে কোনো রাশিকেই বলা হয় সূচকীয় রাশি। তাহলে সূচক, এটা হচ্ছে সূচক আর এটা হলো ভিত্তি। সূচক ও ভিত্তি সংবলিত যে কোনো রাশিকেই সূচকীয় রাশি বলে। তাহলে আমরা সূচকীয় রাশি বুঝতে পারলাম। এবার শিখবো আমরা কি, এবার শিখবো আমরা হচ্ছে সূচকের সূত্রাবলী। নাম্বার সূত্র মনে করি, কি মনে করব, এ বিলংস টু আর, অর্থাৎ এ একটা যে কোনো বাস্তব সংখ্যা,
সূচকের সূত্রগুলোতে যদি a কে বিলংস টু r মানে এই বাস্তব সংখ্যা এবং m, n বিলংস টু n যদি m আর n স্বাভাবিক সংখ্যা হয়, সেই ক্ষেত্রে সূচকের সূত্রগুলো আমরা দেখব। 1 নম্বর সূত্র হচ্ছে গুণ, যেটাকে বলা হয় গুণের সূত্র। এই 1 নম্বর সূত্রটা হচ্ছে গুণনের সূত্র। কি হবে? যদি এরকম আকারে থাকে a টু দি পাওয়ার m, এটা একটা সূচকের রাশি, গুণন a টু দি পাওয়ার n, এটা একটা সূচকের রাশি। তাহলে দুটো সূচকের রাশি আমরা দেখতে পাচ্ছি। এখন এই সূচকের রাশিদ্বয়ের গুণ কি হবে? সূত্র হচ্ছে যদি বেস একই হয় তাহলে বেস একটা, আর গুণনের বেলায় সূচকীয় রাশির কি হয়? পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো যোগ হয়, m যোগ n, m যোগ n। বাস, তাহলে আমাদের গুণনের সূত্র চলে গেল। এবার শিখবো আমরা ভাগের সূত্র। 2 নাম্বার ভাগের সূত্র। সূচকের সূত্র এবং ভাগের সূত্র সেম, শুধু কি হবে ভাগের বেলায় দেখি আমরা ভাগের সূত্রটা কি হবে? a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n যদি থাকে তাহলে কি হবে? আমরা বেস কমন নিলাম। এখন এই যে গুণনের বেলায় পাওয়ারগুলো কি আছে? যোগ, কিন্তু ভাগের বেলায় পাওয়ারগুলো কি হবে? শুধু বিয়োগ। এই একটা সূত্র জানলেই হলো। বইয়ে হয়তো 2টা শর্ত দেওয়া আছে, শর্তের উপর ভিত্তি করে 2টা সূত্র দেওয়া আছে, আমরা এটাই জানবো, এটাই যথেষ্ট ভাগের জন্য। ব্যাস। এবার 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্রে কি দেওয়া আছে? 3 নাম্বার সূত্রে বলা আছে গুণফলের ঘাত। গুণফলের ঘাত সূত্রটা কি? গুণফলের ঘাত। তাহলে গুণফলের ঘাত বলতে কি বোঝাচ্ছে? a এবং b, a একটা সংখ্যা ধরে নিলাম, b একটা সংখ্যা, গুণফল অবস্থায় আছে। তো তাদের উপরে যদি কি থাকে? ঘাত বা পাওয়ার m থাকে, তাহলে সূত্র কি হবে? এই পাওয়ারটা ঠিক এর উপরেও আছে, এই পাওয়ারটা ঠিক b এর উপরেও আছে, অর্থাৎ a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার m, এইটা সূত্র। এরপরে আমরা শিখব ভাগফলের ঘাত। ভাগফলের ঘাতের সূত্র। ভাগফলের ঘাত। ভাগফলের ঘাতের সূত্র হচ্ছে a এবং b ভাগফল অবস্থায় যদি থাকে এবং তার উপরে যদি ঘাত থাকে, তাহলে কি হবে? এই ঘাত বা পাওয়ার বা সূচকটা এর উপরেও আছে, এই b এর উপরেও আছে, অর্থাৎ a টু দি পাওয়ার m ডিভাইডেড b টু দি পাওয়ার m। এটা হচ্ছে ভাগফলের ঘাতের সূত্র। আর একটা হচ্ছে কি? আর একটা হলো ভাগফলের ঘাতের সূত্র গেল। এবার আমরা শিখবো হচ্ছে 5 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে 5 নম্বর সূত্রটা কি হবে? 5 নম্বর যে যদি a টু দি পাওয়ার m তার উপরে m থাকে, তাহলে সূত্র কি হবে? a টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার আর পাওয়ার, এই পাওয়ার আর পাওয়ার কি অবস্থায় হবে? গুণ হবে, অর্থাৎ m n সূত্র। তবে আর একটা সূত্র আছে যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। যেমন এবার আমরা যে সূত্রটা পড়ব সেটা হচ্ছে শূন্য বা ঋণাত্মক সূত্র। শূন্য এবং ঋণাত্মক 2টা সূত্র আছে। যদি a টু দি পাওয়ার 0 হয় তাহলে তার মান হবে 1। a নট ইকুয়াল কি হতে হবে? 0। এর মান যদি 0 না হয়, এর মান যদি 0 না হয়ে 1 2 3 4 যে কোনো সংখ্যা হয়, -5 -3 -2 এরকম যে কোনো সংখ্যা হয়, তাহলে তার উপরে যদি পাওয়ার কি থাকে? 0 থাকে, তার মান হবে কত? 1। আরেকটা ঋণাত্মক সূত্র কি? a টু দি পাওয়ার ঋণাত্মক ঘাতের সূত্র, অর্থাৎ মাইনাস যদি n হয় তাহলে এটার অর্থাৎ a টু দি পাওয়ার -n, এটা কি হবে? জাস্ট 1 ভাগ a টু দি পাওয়ার n। এটা a টু দি পাওয়ার -n এর সূত্র কি? 1 ভাগ a টু দি পাওয়ার n। তো আশা করি আমি এই সূত্রটা এবং আগের সূত্রগুলো তোমরা সবাই ভালো করে বুঝছো। এখন যেটা করবাম সেটা হচ্ছে আর 2টা সূত্র, যে 2টা সূত্রের মধ্যেও পড়ে না, আমি বলি যে সূত্র হিসেবে তোমাদের বইয়ে লেখা নেই, তোমাদের বইয়ে লেখা আছে লক্ষণীয়। অর্থাৎ এই 2টো বিষয় কি রকম বিষয়? যে যদি
কোনো একটা অঙ্কে এ গ্রেটার দেন 0, এর মান 0 চেয়ে বড়, অথবা এ নট ইকুয়াল 1, এ নট ইকুয়াল 1 হয়, তাহলে বলা হচ্ছে যে এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার ওয়াই হলে আমরা দেখো বেজ এখানেও যা এখানেও তাই, তাহলে বেজ উঠে যাবে, এক্স সমান কি হবে ওয়াই। এটা একটা, এটাতে সূত্র বলবো না, সরি, লক্ষণীয় যে এ যদি 0 চেয়ে বড় হয় বা বি যদি 0 চেয়ে বড় হয়, এক্স নট ইকুয়াল যদি 0 হয়, এক্স এর মান যদি 0 না হয়, তাহলে আরেকটা কি বলছে ওরা, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে, অর্থাৎ বেস ভিন্ন ভিন্ন কিন্তু পাওয়ার যদি একই হয়, তাহলে পাওয়ার কি হয়, এই পাওয়ার আর পাওয়ার উভয় পক্ষে পাওয়ার যদি একই হয়, পাওয়ারগুলো উঠে যায়, তাহলে এক্স এক্স উঠে যায়, তাহলে এ সমান কি হবে বি। এই ছিল তোমাদের বেসিক। আর একটা বেসিকের উপর কথা বলতে হবে, সেটা হচ্ছে এন তম মূল, এন তম মূল। এই এন তম মূল জিনিসটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝে নিতে হবে। এইটা যদি আমরা বুঝি, তাহলে আমরা এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলোই সলিউশন করতে পারবো খুব সহজেই। কারণ ক্যালকুলেশন তো আমরা 6 থেকে 8 পর্যন্ত শিখে আসছি, এখন 9-10-এ পড়ি, সো আমাদের তো আর ক্যালকুলেশন নিয়ে সমস্যা থাকবে না। জাস্ট এন তম মূলটা আমরা একটু বুঝবো এখন। এন তম মূল অর্থাৎ আমরা এরকম পড়ছি, এস রুট এ সমান কি লেখা যায়, এর উপরে এই রুটটা হাফ হয়ে যায়, তারপরে আবার ঘনমূল অফ এ হলে আমরা কি লিখি, এ টু দি পাওয়ার 1/3। এবার যদি এরকম হয়, এটা বর্গমূল, এটা ঘনমূল, তো এরকম তো চতুর্মূলও থাকতে পারে, তাহলে কি লিখবো, এ টু দি পাওয়ার 1/4। এখন এখানে যে 1 2 3 4 5 এই থাকবে তা তো না, এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে, 10 15 20 25 30 এরকম। তাহলে আমরা সেটাকে বলবো জাস্ট 10 15 20-এর পরিবর্তে এন বসায় দেবো, অর্থাৎ এন রুট এ সমান, তাহলে কি হবে, এইটা ঠিকই থাকবে, জাস্ট এই এন তম মূলটা উপরে যা 1/n হবে। এখন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, যদি এরকম কোথাও থাকে বাস এ, তাহলে কি হবে, মানে এটা 10তম মূল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, এ এর 10তম মূল, তাহলে এটা সমান লেখা যাবে এ টু দি পাওয়ার 1/10। তাহলে সহজেই আমরা এনতম মূলের ব্যাখ্যা দিলে, তোমাদের বইয়ে অনেকগুলো ব্যাখ্যা দেওয়া আছে, অনেকগুলো কথা বলা আছে, আমরা অতগুলো কথা বললাম না, জাস্ট আমি যেটা বুঝাইলাম যে এনতম মূল অর্থাৎ কোনো সংখ্যার যদি তমমূল থাকে, তাহলে সেই সংখ্যাটা, কোনো সংখ্যার যদি তমমূল থাকে, তাহলে সেই সংখ্যাটার উপরে ওইটা পাওয়ার হয়ে যায়। তবে পাওয়ারটা কিভাবে হয়, যেমন ধরো 5তম মূল আছে কার, 2-এর, তাহলে কি হবে, সমান দিয়ে 2 লিখতে হবে প্রথমে, আর এই তমমূলের কারণে 1 কত হবে, এই রুটের মধ্যে যে সংখ্যাটা আছে জাস্ট 1-এর নিচে সেটা ভাগ হয়ে যাবে। এতটুকু বুঝলেই আমাদের যথেষ্ট। আমরা এখন অধ্যায়ের অ্যাডভান্স অর্থাৎ অনুশীলনীর অঙ্কগুলো করার চেষ্টা করব। তো যারা আমার ক্লাসটা দেখছো, তারা যদি 9-10-এর ছাত্র হয়ে থাকো, তাহলে অবশ্যই তাদের বই আছে, বই খুললেই তোমরা উদাহরণগুলো দেখতে পারবা, অনুশীলনের অঙ্কগুলো দেখতে পারবা। অনুশীলনীতে দেখো তোমরা অনুশীলনীর 1 এবং অনুশীলনীর যারা 9-10-এর ছাত্র, তারা যদি বই পাশে থাকে, তাহলে তোমরা বইয়ের সাথে মিল করে, অথবা আমি যে অঙ্কটা করাবো এইটা দেখো, এবং পরবর্তীতে তোমরা দেখবা তোমাদের দুইটাই সেম অঙ্ক, আমি জাস্ট একটা অঙ্ক করাবো, 1 এবং 2-এর মধ্যে একটা অঙ্ক, 1 এবং 2 দুইটাই সেম অঙ্ক। এখন আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে সূচক কাকে বলে গেছে, সূচকের রাশি শিখলাম আমরা, এবার সূচকের সূত্র বর্ণনা করলাম, শিখলাম এনতম মূল শিখলাম। এখন অনুশীলনীর সমস্যা সমাধান করব, অর্থাৎ অ্যাডভান্স ক্লাস শুরু করব। অ্যাডভান্স ক্লাসে আজকে কয়েকটা জাস্ট 2-3টা অঙ্ক আমি তোমাদেরকে করাবো, এবং সেম যেগুলো আছে সেগুলো তোমরা বাসায় বসে করবা। যদি না পারো, বাসায় বসে করতে গিয়ে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবে যে অঙ্কটা পারবে না। যদি পারি, আমি ওই অঙ্কের উপরে পরবর্তীতে ভিডিও আপলোড করে তোমাদের জন্য দিয়ে দেবো। তো অ্যাডভান্স ক্লাসে যেই ক্লাসটা এখন হবে অনুশীলনীর সমস্যার সমাধান। অনুশীলনীর সমস্যার সমাধানে প্রথমেই যে অঙ্কটা আমরা সমাধান করব সেটা হচ্ছে 1 এবং 2 নাম্বার অঙ্ক। একই সাথে বলবো আমি, 1
অথবা 2, দুইটাই বলা যায়, কারণ 1 নাম্বার অঙ্কটা করলেই আমরা 2 নাম্বার অঙ্কটা সহজেই পারবো। যারা 9 10 এর স্টুডেন্ট তোমরা আমার ক্লাস দেখছো, আমি আশা করি তোমাদের কাছে যদি বই থাকে তাহলে অবশ্যই 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা সেম অঙ্ক। আমি একটা অঙ্ক তোমাদেরকে করে বোঝাইয়া দিচ্ছি, তোমরা অবশ্যই বাকি অঙ্কটা নিজেই সমাধান করবে, ঠিক আছে? 2 নাম্বার অঙ্কটা আমি করাচ্ছি। 2 নাম্বার অঙ্কটা কি আছে আমি একবার লিখে নিই, একটু লিখে নিই, আমাকে একটু সময় দাও। এখানে শিখলাম n তম মূলে কি শিখছি আমরা, √n(a) সমান কি হয়, a টু দি পাওয়ার, এই যে এইটা 1/n হয়ে যায়, তাই না? জাস্ট এখানে তাহলে রুটের ভিতরে কি আছে, 3 আছে, তাহলে 7 এর উপরে 1/3 হবে, আমরা বুঝতেছি 7² যা আছে তাই থাকবে, তার উপরে এটা 1/3 কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। আমরা জাস্ট কাজগুলো করেই কি করব, এই যে ঘনমূলটাকে তাহলে পাওয়ার করে দেবো, 7² তো আছেই, তার উপরে তাহলে কি হবে 1/3 ইন্টু এখানে 7 এর উপরে কি হবে 1/3, আর নিচে কি আছে 7 এর উপরে তাহলে কি হবে পাওয়ারটা হাফ, √ওভার উপরে পাওয়ার হয়ে গেলে কি হয়, √ওভার পাওয়ার হয়ে গেলে হাফ। কি করবো আমরা, 7 লিখলাম, 2 দিয়ে পাওয়ার আর পাওয়ার গুণ হয়, আমরা এখনই শিখছি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে 2 দিয়ে 1/3 যদি গুণ করি তাহলে 2/3 হবে, 2/3 ওকে, ইন্টু 7 এর উপরে কি হবে 1/3, আর নিচে কি আছে 7 এর উপরে হাফ। নিশ্চয় আমরা জিনিসটা বুঝতে পারছি। তাহলে এখন কি করব আমরা জানি যদি বেজ একই হয় তাহলে বেজ প্রথমে লিখব এবং পাওয়ারগুলো যদি গুণন থাকে যোগ করব, আর যদি বিয়োগ থাকে ভাগ থাকে তাহলে কি করব, বিয়োগ করব। তাহলে আমি 7 7 7 তিনটা 7 এর জন্য একটা 7 কি করলাম নিয়ে নিলাম বেজ হিসেবে। এখন পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো নিশ্চয় গুণন থাকলে যোগ হবে আর ভাগ থাকলে বিয়োগ হবে। তো এই 2/3 পাওয়ারটা আর এই 1/3 পাওয়ারটা ইনটু অবস্থায় আছে, অর্থাৎ তার মানে কি হবে যোগ হবে। আর একটা পাওয়ার আছে হাফ, নিচের পাওয়ারটা, এইটা কি অবস্থায় আছে, এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে অবশ্যই এটা কি হবে মাইনাস হবে। এতটুকু আমরা নিশ্চয় বুঝছি। তাহলে কি বললাম আমি, যে বেজ একই, সো বেজ নিলাম, আর পাওয়ারগুলো এখন কি হবে গুণনের বেলায় যোগ আর ভাগের বেলায় বিয়োগ, আমরা এতটুকু বুঝছি। তো আমি এই পাশে কাজটা করব, কি হবে 7 ঠিক থাকবে, ক্যালকুলেশন করব 3 3 2 লসাগু, 3 3 2 এর লসাগু কত, 3 3 2 এর লসাগু 6। আমি এই কথাটাই বলছি যে এই যে ছোট ছোট বিষয়গুলো লসাগু গসাগু ছোট ছোট সংখ্যার, এগুলো তো আমরা ক্লাস 6 7 এ পড়ছি। এগুলোতে যারা দুর্বল আমি মনে করি তারা ম্যাথে সম্পূর্ণই দুর্বল। এগুলো ভালো করে তোমরা যারা ম্যাথে এই বিষয়গুলোতে দুর্বল আছো তারা অবশ্যই আমার ক্লাসগুলো দেখো, চেষ্টা করবে ক্লাসগুলো দেখে ইমপ্রুভ করার। যদি না হয় তাহলে অবশ্যই 6 7 এর যে জায়গাগুলোতে এই ক্লাসগুলো আছে লসাগু গসাগু, ওই জায়গাগুলোতে একটু সময় দিবা, তাহলে আশা করি আমার ক্লাসগুলো ভালো বুঝবা এবং আমি মনে করি ক্লাসগুলো বুঝতে খুব ভালো লাগবে। তো 3 3 আর 2 এর লসাগু 6, 3 দিয়ে 6 প্রথমে ভাগ করব, কত হবে 3 দিয়ে যদি 6 ভাগ করি নিশ্চয় 2। আমরা জানি এটা যে এই লসাগুটাকে প্রত্যেকটা হর দ্বারা কি করতে হবে ভাগ করতে হয়, ভাগ করলাম 2 পেলাম, সেই ভাগফলটা দিয়ে যেটা ভাগফল হলো 2 সেইটা দিয়ে উপরের যে লবটা থাকে সেটাকে গুণ করতে হয়, তাহলে 2 2 কত হবে 4 যোগ। এবার আবার 3 দিয়ে যদি 6 ভাগ করি নিশ্চয় কত হবে 2, 2 দিয়ে অনক গুণ করলে 2 1 কে 2 2 1 কে 2 মাইনাস এই মাইনাস মাইনাস 2 দিয়ে যদি 6 ডিভাইড করি তাহলে 3, 3 দিয়ে অনক গুণ করলে 3 কে 3, বাস 7 ঠিক থাকবে। ওকে, এই 7 ঠিক থাকবে। এখন 4 2
যোগ করব। প্রথমে যোগ, আমরা লসাগু সরলে শিখছি, প্রথমে যোগ তারপরে বিয়োগ। তো প্রথম যোগ করি, 2 এর আগেও যোগ, 4 এর আগেও নাই মানে যোগ, তাহলে 4 আর 2 কত 6, বিয়োগ কত 3, ডিভাইডেড কত 6, 7 লিখলাম। 6 থেকে 3 বাদ দিলে কত হয়? নিশ্চয় 3 ভাগ কত 6। তাহলে আমরা এখন 7, এইটা 3 দিয়ে যদি 6 ভাগ করি তাহলে অবশ্যই উপরে কত থাকবে? হাফ। আমি জাস্ট 3 দুগুণ 6 এটা দেখাইলাম না। এখন 7 এর উপরে হাফ, আমরা অঙ্কের শুরুতেই এই √7 অর্থ 7 এর উপরে হাফ লিখছিলাম, তাহলে 7 এর উপরে হাফ মানে আমরা কি লিখতে পারবো? √7, এটাই অ্যান্সার। 3, 4, 5 একটা অঙ্ক যদি মনোযোগ সহকারে দেখো, এখন বাকি 2টা অঙ্ক থাকবে, যেই দুটো তোমরা পাবা। তাহলে সেম হিসেবে কে কে থাকতেছে? সেম 3, 4, 5। এই 3, 4, 5 কয়টা অঙ্ক? 3টা অঙ্ক সেম। এই 3টা সেম অঙ্কের মধ্যে আমি জাস্ট একটা অঙ্ক করাবো এবং সেটা ভালো করে বুঝবো, তাহলে আমি মনে করি যে বাকি যে 2টো অঙ্ক থাকবে এই দুটো তোমরা সহজেই বুঝতে পারবা। ওকে, তো আমি আমার দিক থেকে যেটা মনে হয় ছাত্রদের জন্য কঠিন হবে সেটা হচ্ছে 4 নাম্বার অঙ্কটা। আমি 4 নাম্বার অঙ্কটা তুলে নেই, নিয়ে তোমাদেরকে করায় দিই। 4 নাম্বার অঙ্কটা, নাম্বার 4, সেম অঙ্ক 3, 4, 5, শুধু 4 করব, ভালো করে বুঝবো, তাহলে আশা করি আমরা 3 এবং 5 করতে পারবো। এবং 4 করার পরপরই, 4 দেখার পরপরই, 4 শেখার পরপরই আমরা কি করব? 3 এবং 5 করব। ওকে, তাহলে অঙ্কটা দেখি। 2a ইনভার্স অন বললে হলো, সমস্যা নেই। প্রথমে আমরা কি করব? আমরা তো ছোটবেলা থেকেই পড়ে আসতেছি, সরল করি, যোগ করি, বিয়োগ করি, যেটাই করি প্রথম ব্র্যাকেটের কাজ। তো এই যে ব্র্যাকেটটা আছে, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু কাজ করা সম্ভব সেটা করে নেব, তারপরে আমরা ব্র্যাকেটের বাইরে যেটা আছে ওটার কাজ করব। তো দেখো 2, এই এর উপরে ইনভার্স অন আছে, অর্থাৎ আমরা সূত্র পড়ছি a টু দি পাওয়ার -n থাকলে কি হয়? 1 ভাগ a টু দি পাওয়ার n। ওকে, তাহলে a টু দি পাওয়ার -1 এইটা 2 সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমি ইনটু চিহ্ন দিলে ভালো, ক্ষতি নেই তো আমার, ইনটু দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে? a ইনভার্স 1 মানে 1 ভাগ a, নিশ্চয়ই আমরা বুঝছি, প্লাস সেম 3 ঠিক থাকবে। b ইনভার্স 1 মানে কি? 1 ভাগ b, আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। এবার টোটালটার উপরে ইনভার্স 1। এখন আমরা যেটা করব, এইটা দিয়ে এই পুরোটা কি বোঝাচ্ছে? গুণ। এই 3 দিয়ে 1 ভাগ বিটাকেও গুণ বোঝানো হচ্ছে। তাহলে 2 দিয়ে 1 ভাগ a গুণ করলে 2 ভাগ a যোগ 3 দিয়ে 1 ভাগ b গুণ করলে 3 ভাগ b। ওকে, তার উপরে কি আছে? ইনভার্স 1। এটা যা আছে তাই থাকবে। আমরা বলছি যে প্রথম ব্র্যাকেটের কাজটা সুসম্পূর্ণ করে নেব, শেষ করে নেব। ওকে, এখন আমরা এরপরে কি করব? a আর b ভিতরে লসাগু করব, ab। a b ভাগ করলে a কেটে যাবে, থাকবে কি b। b দিয়ে 2 গুণ করলে 2b প্লাস এই প্লাস প্লাস b দিয়ে এখন ab ভাগ করলে b আর b কেটে যাবে, থাকবে কি a দিয়ে 3 গুণ করলে 3a। ওকে, ইনভার্স কত আছে? 1। এখন আর কিচ্ছু করা যায় না, যোগ বিয়োগ যা ছিল সব শেষ। এখন সর্বশেষ যে কাজটা আমরা করব, এখন ব্র্যাকেটটার উপরে যে ইনভার্সটা আছে এটার কাজ করব। তা আমরা এই যে সূত্রটা a টু দি পাওয়ার -n না কেন, তার উপরে ইনভার্স 1 অর্থাৎ মাইনাস পাওয়ার মানে 1 ভাগ ওইটা, তাহলে ঠিক আমরা লিখতে পারবো 1 ভাগ এই পুরোটা, অর্থাৎ 2b প্লাস 3a ভাগ হলো ab। তাহলে এটাকে আর কিভাবে লেখা যায়? আমরা নিশ্চয়ই এটাকে এভাবে লিখতে পারবো, এই 1 এর নিচে এইটা কি অবস্থায় আছে? ভাগ। তাহলে এই 1 এর নিচে এটা ভাগ আছে, 1 এর নিচে এই পুরো জিনিসটা ভাগ আছে, তাহলে এটাকে কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে 1 এর সাথে যদি আমরা গুণ করে দিই তাহলে নিশ্চয়ই আমরা জানি ভাগের বেলায় ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে লব হরে যায় আর হর লবে আসে, অর্থাৎ ab উপরে যাবে আর নিচে কি আসবে? 3a প্লাস 2b। একই সাথে এটা সাজায় লিখলাম। তাহলে এখন 1 এর সাথে যদি গুণ করি তাহলে উপরে ab, নিচে আসবে কি? 3a প্লাস 2b। আশা করি কোনো রকম সমস্যা ছাড়া
অঙ্কটা খুব সুন্দরভাবে তোমরা বুঝছো। আমি এতটুকু আশা তোমাদের কাছে করতে পারি, বাকি 3 এবং 5 সমস্যা অবশ্যই সমাধান করবে আমার মতো করে। যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে স্যার আমি পারছি কিংবা আমি পারি নাই, তাহলে আমার খুব ভালো লাগবে। আমার এই যে পরিশ্রমটা তোমাদের উদ্দেশ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখছো, মনে করি বুঝে যখন আমার এই অঙ্কটা বুঝে যখন তোমরা ওই 3 নাম্বার এবং 5 নাম্বার অঙ্কটা সমাধান করবে, তখনই আমি সার্থক বলে মনে করব। তো ঠিক আছে, এবার আমরা যে অঙ্কটা সমাধান করব সেইটা হচ্ছে একটু ডিফারেন্স অঙ্ক, যেটার সাথে আমি মনে করি যে তোমাদের সরল করো অঙ্কগুলোর 1 থেকে 8 পর্যন্ত একটা অঙ্কেরও কোনো মিল নেই, তবে অঙ্কটা খুবই সোজা, এটা করাবো। আর 6 নাম্বার অঙ্ক, 6 নাম্বার অঙ্কটা এখন আমি করাবো। 7 এবং 8 দুইটা সেম অঙ্ক, একটা শুধু করাবো আর একটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। যদি না পারো সেক্ষেত্রে আমি করাবো, যদি না পারো সেক্ষেত্রে যেগুলো পারবে না সেগুলো আমি পরবর্তীতে আপলোড দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি 6 নাম্বার অঙ্কটা সমাধান করব। এই হচ্ছে অঙ্কটা, খুব সহজ এবং মজা করে শিখবো আমরা। দেখো, প্রথম কাজ হলো রুট আমি ঠিক রাখলাম। এক্স ইনভার্স 1 মানে কি 1/x⁴ লিখলেও চলে, না লিখলেও চলে, কারণ এক্সের উপরে পাওয়ার 1 মানেও যা আর খালি এক্সও তাই। তাহলে 1/x লিখলাম, তার সাথে ওয়াই গুণ আছে রেখে দিলাম, ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স 1 মানেও তাহলে 1/y ইন্টু জেড, ইন্টু রুট ওভার জেড ইনভার্স 1 মানে 1/z ইন্টু এক্স। এখন বিষয়টা হচ্ছে এই রুটটো সম্পূর্ণটার উপরে, এই রুটটাও সম্পূর্ণটার উপরে, এই রুটটাও সম্পূর্ণটার উপরে, অর্থাৎ রুটটো 1/x এর উপরেও আছে, রুটটো y এর উপরেও আছে, রুটটো 1/y এর উপরেও আছে, জেড এর উপরেও আছে। তাহলে আমরা যেটা করব একটু এক লাইন বাড়াইলে আমাদের অঙ্কটা বুঝতে বেশি সুবিধা হবে। রুট ঠিক লিখলাম, এই y দিয়ে অনুগুণ করলে y কে y ডিভাইডেড নিচে কি x ইন্টু রুট ওভার জেড দিয়ে অনুগুণ করলে জেড কে জেড ডিভাইডেড y ইন্টু রুট ওভার এক্স দিয়ে অনুগুণ করলে এক্স কে এক্স ডিভাইডেড জেড। ব্যাস, এখন যে কাজটা করব আমরা সেটা শুধুমাত্র কি করব, যে এই যে রুট, এই রুটটো আসলে ওয়াই এর উপরেও আছে এক্স এর উপরে আছে, তাহলে রুট ওভার ওয়াই লিখব, রুট ওভার এক্স লিখব, অর্থাৎ রুটটাকে দুইজনের জিনিস আমরা দুইজনকে সমানভাবে দিয়ে দিলাম, ইন্টু রুট ওভার জেড ডিভাইডেড রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার এক্স ডিভাইডেড রুট ওভার জেড। আলাদা আলাদাভাবে নিলাম। এখন উপরে রুট ওভার জেড আর নিচে রুট ওভার জেড কাটা, উপরের রুট ওভার এক্স নিচের রুট ওভার এক্স কাটা, আর উপরে রুট ওভার ওয়াই নিচের রুট ওভার ওয়াই কাটা, তাহলে সেটা আসলে মনে রাখতে হবে 1। তো ঠিক আছে, এবার আমরা কথা না বলে আরেকটা অঙ্ক শেষ করব, সেটা দিয়ে আমরা অঙ্কের আজকের মতো শেষ করে দেব। তাহলে আর একটা অঙ্ক, সেটা হচ্ছে 7 এবং 8 নাম্বার অঙ্ক। দুইটা অঙ্ক আছে, সেম অঙ্ক বলবো আমি, সেম 7, 8, এই যে দুটো অঙ্ক আছে 7 এবং 8 দুটো অঙ্ক আছে। আমি একটা অঙ্ক করাবো, তোমরা আর একটা নিজেরা চেষ্টা করে করবে। যদি না পারো তাহলে পরবর্তীতে আমি বলছি যে অঙ্কগুলো বাদ যাচ্ছে আমার, সেই অঙ্কগুলো পরবর্তীতে আপলোড দেবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি এবার 8 নাম্বার অঙ্কটা করাবো। 8 নাম্বার অঙ্কটা এইটাই আমাদের অঙ্কটা, আমরা অঙ্কটা সুন্দর করে তুলব। অঙ্ক তুলতে কোনোভাবেই ভুল করা যাবে না, অঙ্ক তুলতে ভুল করলে অঙ্কটার রেজাল্টও ভুল আসবে, তখন অঙ্ক করে কোনো লাভ হবে না। সো এখন আমরা সমাধান করি। এখানে 3 বেজ, এখানেও 3 বেজ, এখানেও 3 বেজ, জাস্ট এখানে 9 বেজ। তাহলে 9টাকেও আমরা 3 বেজে পরিণত করব। প্রথম কাজ হবে আমার ওইখানেই ফোকাস করা। তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 জাস্ট থাকবে। 3 টু দি পাওয়ার, আমরা পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দিয়ে পাওয়ার গুণ হয়, তাহলে m আর m গুণ করলে কি হবে
এম স্কোয়ার মাইনাস এম দিয়ে যদি অনেক গুণ করি এম কে এম, ওকে, ভাগ, আমি বলছি এই যে 9টা আছে এটাকে কি করব আমরা 3 বেজে পরিণত করব, অর্থাৎ 9 মানে কি 9 সমান আমরা কি লিখতে পারি 3 এর উপরে স্কোয়ার, তাহলে অবশ্যই 3 এর উপরে স্কোয়ার দিলাম আর তার উপরে কি আছে m+1, তার মানে এটা ব্র্যাকেট দিয়ে যদি আমি m+1 লিখি তাহলে এই যে 3 টু দি পাওয়ার m তার উপরে m-1 এর মতোই হচ্ছে। অতএব এই স্কোয়ারটা দিয়ে দুটো গুণ করতে হবে, আমি একবারই গুণ করে লিখব, তোমরা বুঝে নিও 2m+2, অর্থাৎ এই m+1 কে 9 কে ভাঙায় 3 এর উপরে স্কোয়ার হচ্ছে 2 হয়েছে, সেই 2 দিয়ে 2m+2 2 দিয়ে অনেক গুণ করে 2 কে 2, তার অর্থ হচ্ছে যে পাওয়ারের উপর পাওয়ার থাকলো যার কারণে গুণ হয়ে গেল। এবার নিচে কি লিখব, নিচেও ঠিক পাওয়ার m-1 আর m+1 গুণ করে দেবো, তো আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটার গুণফলের সূত্র জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও m-1 আর m+1 দুটোই সেম জিনিস, এমটাকে যদি a বিবেচনা করি তাহলে a মাইনাস বি, 1টাকে b বিবেচনা করলাম, এমটাকে a প্লাস 1টাকে b, তাহলে a মাইনাস বি a প্লাস বি, সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মানে এখানে কি m স্কোয়ার মাইনাস b মানে কি 1 তারপরে স্কোয়ার, নিশ্চয়ই বুঝছি। এখন 1 এর উপরে স্কোয়ার আসলে দেওয়া লাগে না, কারণ 1 এর উপরে স্কোয়ার দিলেও যা না দিলেও তাই। তো আশা করি আমি এতটুকু ক্যালকুলেশন আমরা খুব ভালোভাবেই বুঝছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 3 প্রথমে এই দুটোর মধ্যে থেকে বেস কমন নেব, অথবা যদি কারো মনে চায় সবটার থেকে নিলে যেটুকু সমস্যা হবে এখানে গিয়ে একটু প্রবলেমে পড়বে, তাই জন্য আমি মনে করি যে না, সবটা থেকে একবারেই কমন নেওয়ার প্রয়োজন নাই। এখানেও 3 বেস, এখানেও 3 বেস, 3 বেস একই হলে বেস নিয়ে নেওয়া লাগে। তারপরে পাওয়ারগুলো যেটা করতে হয় সেটা কি ভাগের বেলায় মাইনাস আর গুণনের বেলায় যোগ, তাহলে যেহেতু এখানে ভাগ আছে তাহলে ভাগের বেলায় কি করবো আমরা মাইনাস, m+1 উপরের পাওয়ার ওই রকমই থাকলো, নিচের পাওয়ারটা কি করব মাইনাস m স্কোয়ার মাইনাস আর মাইনাসে প্লাস m, এখানে ভাগ ছিল ভাগ দিয়ে দিলাম, এখানেও 3 বেস তাহলে 3 আর পাওয়ারগুলো কি করতে হবে মাইনাস, তাহলে 2m+2 যা ছিল তাই, নিচের পাওয়ারটা যা কি হবে মাইনাস m স্কোয়ার মাইনাস আর মাইনাসে কি হবে +1। আশা করি এতটুকু ক্যালকুলেশন আমরা সবাই বুঝছি। তাহলে এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা করে নেব, তাহলে 3 এর উপরে m আর m কয়টা m 2m বুঝছি, প্লাস 1 আছে 1 মাইনাস m স্কোয়ার লিখলাম, ভাগ দিয়ে দিলাম, এখন 2m লিখবো 3 টু দি পাওয়ার 2m, ওকে, প্লাস 2 আর 1 কত হয় প্লাস 3 মাইনাস m স্কোয়ার, তাহলে মাইনাস m স্কোয়ার, ক্যালকুলেশন মোটামুটি শেষ। এবার এখানেও 3 বেস এখানেও 3 বেস, মাঝখানে কি ভাগ, তাহলে অবশ্যই 3 বেস কমন। এখন পাওয়ারগুলো কি করতে হবে আমার, এই পাওয়ারটার থেকে এই পাওয়ারটা কি করতে হবে, যেহেতু ভাগ আছে মাইনাস, তাহলে 2m+1 মাইনাস m স্কোয়ার, ভাগ থাকলে কি হয় মাইনাস, আসলে মূলত ব্র্যাকেট দিয়ে যদি লিখি তাহলে যা আছে তাই দেখা যাবে, কিন্তু ব্র্যাকেট যদি তুলে দিই ব্র্যাকেটের আগে মাইনাস, তার মানে ভিতরের চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে 2m প্লাসটা হয়ে যাবে -3 মাইনাসটা হবে প্লাস m স্কোয়ার। আশা করি এতটুকু বুঝছি আমরা। তো এবার 3 টু দি পাওয়ার -2m প্লাস 2m, ওকে, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটা, +1 থেকে যদি -3 বাদ দিই তাহলে -2, তাহলে 3 এর উপরে ইনভার্স 2 মানে কি আমরা জানি 1/3 এর উপরে স্কোয়ার, তাহলে 1/3 এর উপরে স্কোয়ার মানে 1/9 অ্যান্সার। আশা করি তোমরা আমার এই ম্যাথ সলিউশনটাও খুব সুন্দরভাবে বুঝছো।
তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা 7 নাম্বার ম্যাথটা সলিউশন করতে পারবে। আর 7 নাম্বার ম্যাথটা সলিউশন করে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার আমরা আপনার ক্লাস করে বুঝতে পারছি। সবশেষে আমি তোমাদের যে কথাটা বলবো, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে, যত বেশি পারো শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আগামী এই ক্লাসের 4.1 অনুশীলনীর অ্যাডভান্স বাকি যে ম্যাথ সলিউশনগুলো থাকলো এগুলোর উপর একটা ক্লাস নেব, সেইটা দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।